গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। তুলির সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে শনিবারের। আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। সবাই দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আজ শনিবার আর আজকে ইন্দু স্কুল নেই, স্কুল ছুটি। তাই ওকে সকালবেলা উঠিয়ে একটু খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। ও একটু বই নিয়ে বসেছে পড়ার জন্য। আর ওর ম্যামও আসবে গান শেখাতে ওই 9:30টার দিকে। 9:30 থেকে 10টার মধ্যেই গান শেখাতে আসে। ভাবলাম সকালের দিকটা ও একটু পড়াশোনা করুক। আর তারপর আমি চলে এসেছি চাটা খাওয়া দাওয়া করে নিয়ে এই ঘরটা একটু ক্লিন করব। যেহেতু ম্যাডাম আসবে আর এই ঘরেই পড়াতে বসবে, তাই ভাবলাম সকাল সকাল ঘরটা আগে পরিষ্কার করে নিই। যেহেতু ঘরটা পরিষ্কার করব ঠিকই করে রেখেছিলাম, তাই ঘরটাই ক্লিন করার জন্য আগে চলে এলাম। তো প্রথমেই ওই যে বললাম চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বেনিসোনাকেও না ঘুমের মধ্যে দুধ খাইয়ে দিয়েছি। তো এখনও ঘুমাচ্ছে। আর এদিকে এই দাগটা আমি সম্পূর্ণ পরিষ্কার করব, সমস্ত জিনিসগুলো একটু আধটু করে মোছামুছি করে নেব। খুব একটা ধুলো না হলেও মনে হয় প্রত্যেক দিনই এগুলো ঝেড়ে নেওয়াই ভালো। যদিও এটা প্রত্যেক দিন ঝাড়া হয় না, ওই 3-4 দিন পর পর একটু করে পরিষ্কার করি, তাহলে মোটামুটি ক্লিনই থাকে। আর এই জিনিসটা তো তোমরা আগেও দেখেছো। এটাতে ইন্দুর ছোট্টবেলাকার বেশ কয়েকটা ছবি আছে, সেটাও সুন্দর করে রেখে দিয়েছি। আর এখানে যে সমস্ত টুকিটাকি ছোট্ট ছোট্ট জিনিস থাকে, সেই সমস্ত জিনিসগুলোকে একটু পরিষ্কার করে মুছে দিই। তো তাহলে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর আজকের ক্যামেরাটা না একটু অসুবিধা হয়ে গেছে, জানো তো, মাথাটা আমার কেটে গেছে। তার একটাই সমস্যা, আমি কিন্তু সুন্দরভাবে ক্যামেরাটা লাগিয়ে ফিট করে রেখেছিলাম, কিন্তু এই যে একটা মুহূর্তে ইন্দু এসেছে, আর ইন্দু আসার পর আমার মানে ওই জায়গাটা ক্যামেরাটা নিয়ে নিশ্চয়ই কিছু ঘাটাঘাটি করেছে, আর তার ফলে ক্যামেরাটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে। মানে ট্রাইপডটা একটু বড় হয়, একটু নামিয়ে ফেলেছে বা কিছু একটা গন্ডগোল করেছে। তো আমি তো আর সেই মুহূর্তে দেখিনি, তাই আমার সেই মুহূর্তে আর ঠিক করা হয়নি। আমি ভেবেছি যে ক্যামেরাটা হয়তো ঠিকঠাকই আছে, আর যখন পরে এডিট করতে বসি তখন দেখি এই অবস্থা। তো ভাবলাম এতটা ভিডিও যখন করেছি তো সেটা নষ্ট করব, দিয়েই দিই। তো আজকের ভিডিওটা তোমরা একটু কষ্ট করে দেখে নাও, আবার আমি তোমাদের সঙ্গে খুবই ভালো করে ভিডিও করার চেষ্টা করব। তো প্রথম তাকটা গুছিয়ে নিয়েছি, আর এই তাকটাও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নেব। ওই যে বললাম খুব একটা ব্যবহার্য জিনিস এখানে থাকে না, কিন্তু যেগুলো থাকে সেগুলোকেও কিন্তু একটু করে ক্লিন করতে হয়, মানে মুছে পরিষ্কার করে রাখতে হয়। আর যে জানো তো আজকে কিন্তু বেশ গরম ছিল, আর গরমের মধ্যে কাজ করতে সত্যি প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু কি করব, সংসারের কাজ সেগুলো তো করতেই হবে, তাই না? আর প্রত্যেক দিনে যেটুকু যেরকম কাজ থাকে সেই কাজগুলো কিন্তু আমাদেরকে করে নিতেই হয়। আর যতই বলো কষ্ট হয়, সংসারে যে কোনো কাজ করতে কিন্তু আমাদের কষ্ট হলেও সেই কষ্টটা আমরা হাসি মুখে মেনে নিই, আর সেই কাজগুলো করেও থাকি। তো মেয়েদের জীবনটাই এরকম যে শত কষ্ট হলেও কিন্তু সমস্ত কাজ তাদেরকে করতে হয়। আর এটা করব না বা ওটা করব না বলে রেখে দিলে কিন্তু পড়েই থাকবে, কারণ দ্বিতীয় কেউ করার তো নেই যে সেই সমস্ত কাজগুলো আবার করে দেবে। তাই নিজেদেরকে সমস্তটা কিন্তু দেখে শুনে পরিষ্কার করতে হয়। আর এই প্যাকেটটার মধ্যে জানো তো, ওই মাইক্রো ওভেনে দুটো বাটি রেখে দিয়েছি, মাঝে মধ্যে লাগে। এখন যেহেতু একটা বাটি বার করা আছে, তো সেই জন্য এগুলো ঢুকিয়েই রেখে দিয়েছি। আর এর মধ্যে একটা কাপের সেট আছে, তো এর মধ্যে থেকে 2টো কাপ আমি বার করেছি, আর বাদ বাকি 4টে কাপ এর মধ্যে আছে। আর এই যে এটা একটা গ্লাসের সেট আছে, তো এইগুলো না রান্নাঘরে রাখি না। মানে সব জিনিসটা রান্নাঘরে ওই হাতের কাছে রাখলে কি হবে জানো তো, আমার বিনিশোনা সব ফেলে নষ্ট করে দেবে। একেতেই যে কাপগুলো আছে সেই কাপগুলো কিন্তু সব সময় নিতে চায়, আর নিয়ে মানে জল খাবো, তাতে বাটি যেগুলো আছে সেগুলো নিয়ে খাবো, কোনো কিছু খাবার দিলে তো এরকম করতে চায়। সেই জন্য চট করে ওর হাতের কাছে কিছু রাখতেই আমার ভয় লাগে, মানে কাঁচের সমস্ত জিনিসপত্র। যাই হোক, এই যে র্যাকটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম, আর এরপর হচ্ছে জানালাটা মুছে নেব।
যদিও জানালাটা প্রত্যেক দিনই পরিষ্কার হয়, কিন্তু তাহলেও এই গ্রিল টেলগুলো একটু সুন্দরভাবে মুছে নিলে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে। আর দেখতেও ভালো লাগে। যে কোনো জায়গায় যত সুন্দর ক্লিন করা বা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে, দেখতে যেন ততই ভালো লাগবে। আর বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ততই যেন পজিটিভিটি কাজ করবে। যদিও এটা নিজেদের বাড়ি নয়, কিন্তু তাহলেও এই ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে কিন্তু বেশ ভালোই লাগে। নিজের বাড়ি হোক বা পরের বাড়ি, যে কোনো বাড়ি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ততই যেন দেখতে ভালো লাগবে। তো আমি চেষ্টা করি সবসময় একটু আধটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, কিন্তু ওই মাঝে মধ্যে যখন বাচ্চারা একটু আধটু ওলটপালট করে দেয়, তখন আর কিছু করার থাকে না। কিন্তু তাহলেও ওই সারাদিনের মাথায় বিছানা যে কতবার পরিষ্কার করি তার ঠিকানা থাকে না, কারণ বিছানাতেই বেশিরভাগ সময় বাচ্চাদের খেলাধুলো, কাজকর্ম সব কিছু। মাঝে মধ্যে নিচেতে খেলে, আবার মাঝে মধ্যে বালিশ নিয়ে ওপরেও খেলে। তো সেই জন্য দিনের মাথায় প্রচুরবার আমাকে বিছানা পরিষ্কার করতে হয়, সঙ্গে মেঝেগুলোও পরিষ্কার করতে হয়, কারণ ওখানেও এটা ওটা নিয়ে খেলা, খাওয়া সমস্ত কিছুটাই করে। আর দেখতেই পাচ্ছ যে যতক্ষণ পরিষ্কার করছি, মুখটা সমানে কিন্তু মুছছি, আসলে প্রচণ্ড ঘাম হচ্ছে। আর সেই সঙ্গে আমার তো অ্যালার্জির ধাত, জানোই তোমরা। তো অ্যালার্জির জন্য কিন্তু আমার প্রচণ্ড গা কুটকুট করে বা জ্বালা করে, কিন্তু তা সত্ত্বেও আমাকে এই সমস্ত কিছু কাজ কিন্তু একা হাতেই করতে হয়, কারণ আমার কাছে হেল্পিং হ্যান্ড থাকলেও তারা কিন্তু এই সমস্ত কাজ করে দেয় না, এগুলো নিজেদেরকেই করতে হয়। আর এই সমস্ত কাজ করতে প্রথমেই যে বললাম, আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর এই ফ্রিজটাও কিন্তু প্রত্যেক দিনই পরিষ্কার হয়। আর এই যে ফ্রিজের মাথাটায় যেটা দেখছো, এই তোয়ালেটা সরিয়ে এই জিনিসগুলো কিন্তু প্রত্যেক দিন আমি সরিয়ে ঠিক করে রাখি, কিন্তু আবারও জিনিসপত্র নিয়ে এসে সব ওলঢাল করে দেয়। তো কোনো কিছু বাজার থেকে কিনে নিয়ে এলে তার ফর্দ শুদ্ধ এখানে রেখে দেয়, জানো। আমার বাড়ির সমস্ত লোকেরাই ভীষণ অগোছালো যারা থাকে। ধরো তোমাদের দাদা, আমার ভাই, আর বাচ্চা দুটোর কথা তো বলার কথাই নয়। ওরা তো বাচ্চা, ওরা তো নোংরা করবেই, কিন্তু বড়রাই যদি এত নোংরা করে তাহলে আর পেরে ওঠা যায় না। যাই হোক, ফ্রিজটাও একটু মাথাটা সুন্দরভাবে মুছে নিচ্ছি, আর ফ্রিজের এই জায়গাটা সুন্দরভাবে সবসময় ক্লিন করে রাখার চেষ্টা করি। আর ওই সবসময় তোয়ালেটা তুলে পরিষ্কার করা হয় না, কিন্তু তোয়ালের যে সমস্ত জিনিসগুলো থাকে উল্টাল করে রাখে, সেগুলো রোজই পরিষ্কার করা হয়। আর সঙ্গে ওই ফ্রিজের সামনেটা, ওই জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে প্রত্যেক দিনই মুছে দিই। তো একটা হাউসওয়াইফ মেয়ে, সে সকাল একদম 5:30 থেকে উঠে বলতে পারো একদম রাত 10টা-11টা পর্যন্ত কিন্তু সমানে কাজ করে যায়, কিন্তু তার কাজটা কেউ দেখতে পায় না। যদি সে একটা চাকরি করে, সে কিন্তু অনেক পরিশ্রম করে, কারণ সে যখন বাইরে চাকরি করে তখন সে বাইরে যায়, আর তার ফলে সে অনেকটা পরিশ্রম করে। অথচ একটা হাউসওয়াইফ, যে সে সারাটা দিন একটা সংসারের পেছনে এত কাজ করে, সমস্ত ঘরটর গোছানো, রান্না, বাচ্চা সামলানো, সমস্ত কিছুটা করে, তার কিন্তু কোনো কিছুই কোনো নাম হয় না। উল্টে তাকে এরকম কথাও শুনতে হয় যে সারাদিন বাড়িতে বসে কী করো, বাড়িতে বসে তো কোনো কাজই থাকে না, সারাদিন খাও আর ঘুমাও। প্রত্যেকটা পুরুষ মানুষের কিন্তু এই একটাই কথা, জানো তো, যে সারাদিন খাওয়া আর ঘুমাও, ঘুমানোটাই যেন কাজ, আর টিভি দেখা, ফোন ঘাঁটা, এইসবই তো তোমাদের কাজ। রান্নার কতটুকু করো আর সংসার কতটুকু ঠিকঠাক করো, এইটুকুই তো কাজ। কিন্তু একটা দুটো বাচ্চা থাকে বাড়িতে, দুটোই হোক বা একটাই হোক, সেই বাচ্চা সামলানো, সংসারের কাজ, রান্না করা, সমস্ত কিছু মিলিয়ে একটা মেয়ের যে নাজেহাল অবস্থা, সেটা কিন্তু কেউ বোঝে না। যাই হোক, আমার কিন্তু সমস্ত পরিষ্কার ক্লিন করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি ভেবেছিলাম আজকে সকালে অ্যাকচুয়ালি বিছানার চাদরটা তুলে দেব, কারণ বিছানার চাদরটা একটু নোংরা হয়ে গেছে, আর সেই জন্যই বিছানার চাদরটা তুলেই দেবো যখন, তখন এই ঘরটাও সুন্দরভাবে গুছিয়ে নেব। তাহলে বিছানার চাদরটায় যেটুকু ধুলো লাগবে সেটুকুতে কিন্তু এই কাচলে উঠে যাবে, আবার অন্যদিন পরিষ্কার করতে গেলে কিন্তু একটা কাঁচা চাদরে
নোংরা লেগে যাবে। আর সেই জন্যই আমি আজকে ঠিক করেছিলাম যে ঘরটা পরিষ্কার করব। দেখি আর একটা দিনে ওই ঘরটা পরিষ্কার করে নেব, কারণ ওই ঘরটারও তাকগুলো একটু একটু ধুলো হয়েছে। আর একটু একটু ধুলো থাকতে থাকতে আমি কিন্তু পরিষ্কার করে নিই, যাতে প্রচণ্ড ধুলোও হয় না আর আমার চাপটাও একটু কম পাওয়া যায়। এই বেড কভারটা জানো তো আমরা কিনিনি, এই বেড কভারটা আমি আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিলাম। মানে যখন এখানে প্রথম আসি বর্ধমানে, তো তখন আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে আমার শাশুড়ি মা এই দুটো বেড কভার আমাকে দিয়েছিল। তার মধ্যে একটা বেড কভার তো আমি তুলেই রেখে দিয়েছি, সেটা কখনো পাতি না। আর এটা আমি অনেকবারই ইউজ করেছি, কিন্তু এত ভালো লাগে এই সাদা সাদা বেড কভার পাড়তে, কিন্তু ভীষণ ভালো লাগে। কিন্তু একটাই সমস্যা হয়, সাদা বেড কভারে কিন্তু ভীষণ নোংরা হয়ে যায়। মানে বাচ্চা থাকলে, আর আমার বাচ্চারা তো দিন রাত ওই রং পেন্সিল বলো বা রং বলো সেই সমস্ত জিনিস নিয়ে নোংরা করা, এই সমস্ত কাজ করে। কিন্তু তার মধ্যে থেকেও সাদা চাদর পাততে কিন্তু বেশ ভালো লাগে। আর এই সাদা চাদরটা মাঝে মধ্যেই ওই বেডরুমেতেও পাতি আর এই বেডরুমেতেও পাতি, দেখতে বেশ ভালো লাগে। যদিও এই ঘরটা ইন্দু পড়াশোনা করলেও এই ঘরটা কিন্তু সচরাচর খুব একটা নোংরা হয় না, মানে বেড কভারটাও নোংরা হয় না। আর ওই ঘরে বেড কভারটা কিন্তু ভীষণ নোংরা হয়ে যায়। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বেড কভারটাও চেঞ্জ করা হয়ে গেছে। এরপর হচ্ছে বালিশের কভারগুলোও সুন্দরভাবে চেঞ্জ করে নিয়েছি। সেটা অফ ক্যামেরাতেই করে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো সুন্দরভাবে এবার বিছানাটা গুছিয়ে রেখে দেবো, আর তারপর সোজা চলে যাব রান্নাঘরে। আর এরই মধ্যে কিন্তু আমি স্নান টান করেই আজকে করছি। মানে স্নান বলতে একবার স্নান টান করা হয়ে গেছে, মাথাতে স্নান করিনি, ভাবলাম বেলাতে রান্না টান্না করে নিয়ে মাথাটায় স্নান করে নেব। তো সুন্দরভাবে এই যে বিছানাটা গুছিয়ে রেখে দিলাম, আর এরপর দেখতে কিন্তু বেশ পরিষ্কার লাগে। কিন্তু ওই একটুখানি গোছানো, আবার কিছুক্ষণ পর দেখবো আমার বিনিশোনা সমস্ত বালিশ নিয়ে ওলঢাল করে দিয়েছে। তো দেখো বিছানাটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই যে এখানে ইন্দুর হারমোনিয়ামটাও নামিয়ে দিয়েছি, কারণ এরপর ম্যাডাম আসবে গান শেখানোর জন্য। তো চলো আর এখানে না থেকে এবার রান্নাঘরে যাই। তো রান্নাঘরে কি রান্না হবে সেটা কিন্তু আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম, আর মানে সবজি টবজি কেটেও রেখে গিয়েছিলাম। সেটাও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মানে সব কিছুটা ক্যামেরাতে দেখাতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, তো সব কিছু তো দেখানো সম্ভব হয়ে ওঠে না। তাই আজকে সবজি কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো প্রথমে ওই একটু আলু, পটল আর ঢ্যাঁড়স ভেজে নিলাম, আর ওটা দিয়ে একটু আলু দিয়ে তরকারি বানাবো। ঢ্যাঁড়স পটল এই সময় মাঝে মধ্যে পটলের তরকারি খেতে ভালো লাগে, আবার মাঝে মধ্যে এরকম একটু পাতলা ঝোল খেতেও কিন্তু বেশ ভালো লাগে। সঙ্গে একটু ঝিঙে থাকলে সেটা দিয়ে দিলেও কিন্তু বেশ ভালো লাগে। যদি আজকে ঝিঙেটা ছিল না, তাই সেটা দিতে পারলাম না। আর এরই মাঝখানে একটু ভাতও বসিয়ে দিয়েছি, আর তার মাঝখানে জলখাবারও বানাতে হবে, যেটার জন্য আমি কিন্তু রেডি করে রেখেছি। জলখাবারের জন্য আজকে একটু ঘুগনি করেছিলাম। তো প্রথমে ভেবেছিলাম জানো তো যে ঘুগনি আর মুড়ি খেয়ে নেব, কারণ কলাইটা কালকে ভিজিয়ে রেখেছিলাম, মটর কলাই। তো সেটা দিয়ে ভাবলাম যে ঘুগনি করে মুড়ি খেয়ে নেবো ওতে, তাহলেই হয়ে যাবে। কিন্তু আমার ইন্দু আর বিনিশোনা দুজনে মিলেই বায়না জুড়েছে যে লুচি খাবে। আর ওরা বায়না জোড়া মানে আমাকে সেটা করে দিতেই হবে, না করে দেওয়া পর্যন্ত কিন্তু একদমই উপায় নেই। তো কী আর করা, আমি যখন দেখলাম যে নাছোড়বান্দা মানে একদম খাবেই ছাড়বেই না, তো সেই জন্য একটুখানি ওদেরকে লুচি করে দিয়েছিলাম। আর এই শনি রবিবারটা তো বাড়িতে থাকে ইন্দু, তো নানাভাবে বায়না করতে থাকে, মানে একটু লুচি পরোটার দিকে ওর একটু বেশি নেশা। তো মাঝে মধ্যেই বলে যে একটু লুচি করে দিতে। আর এমনি বারগুলোতে কি হয় বলো তো, স্কুল যায় তো তো খুব একটা লুচি নিয়ে যেতে পছন্দ করে না। স্কুলেও বেশিরভাগ সময় ওই রুটি নিয়ে যায়, বা ম্যাগি বা পাস্তা এই সমস্ত কিছু বানিয়ে দিই সেগুলো নিয়ে যায়। আর বাড়িতে থাকলে একটু লুচির বায়না করে। আর আমিও মনে করি শনি রবিবারটা যখন ও ছুটি পায়, তো সেই দিনগুলো একটু স্পেশাল জলখাবার হলে ওদের একটু ভালো লাগে। তো ঘুগনি করেছিলাম সেটা দেখালাম না, আর এখানে গরমা গরম ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিচ্ছি। আর লুচির ময়দাটা যেন একটু নরম হয়ে গিয়েছিল, আসলে তাড়াহুড়ো করে মেখেছি। প্রথমেই তো বললাম যে লুচি করার ঠিক ছিল না,
কিন্তু হঠাৎ করে লুচি খাবো বলেছে বলে তাড়াতাড়ি করে মেখে লুচিটা করেছি। আর তাড়াতাড়ি করে মেখেছি কারণ ওই ঘরটা তো পরিষ্কার করছিলাম, তাই ওটাতে একটু সময় লেগেছে। আর তার মাঝখানে ওর ম্যাম চলে আসবে, সেই জন্য খুব তাড়াহুড়ো করে লুচির ময়দাটা আমি মেখেছি। সেই জন্য একটু নরম হয়ে গেছে, আর সেই জন্য বেলাটা না উল্টো পাল্টা হয়ে গেছে। তো বেলাটা ঠিকঠাক হচ্ছিল না। যাই হোক, ওইটাই একটুখানি লুচি করে দিলাম, আর ওইটা নিয়ে ওরা কিন্তু বেশ খুশি। যেমনই লুচি হোক খেতে হলেই হচ্ছে, তো সেটাই করে দিলে কিন্তু ওরা বেশ খেয়ে নেবে। আর আজ যেহেতু শনিবার, তো ইন্দু স্কুল ছুটি, তাই তোমাদের দাদাও কিন্তু মাঝখানে একবার বাড়ি এসেছিল। তো ওকেও একটুখানি লুচি ঘুগনি দিয়েছিলাম, ও কিন্তু খেয়ে নিয়ে চলে গেছিলো। আর জানো তো, ও কিন্তু লুচি খুব একটা খেতে পছন্দ করে না, আবার মাঝে মধ্যে হলে কিন্তু খেতেও চায়। আসলে ওর লুচিটা কখন প্রিয় হয় বলো তো? ওই বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে চা দিয়ে লুচি খেতে ও ভীষণ ভালোবাসে। আবার সকালের দিকে যদি বাসি লুচি থাকে, তো সেই দিয়ে চা খেতে ও কিন্তু খুব ভালোবাসে। তো মাঝে মধ্যে যখন আমাদের রাতের দিকে লুচি হয়, তো তখন এরকমভাবে ওকে দিই সকালের দিকে চায়েতে, তো ও কিন্তু সেটা বেশ পছন্দ করে। আর এদিকে আমি আমার 2 মেয়ের জন্য লুচি তরকারি নিয়ে নিলাম, আর সঙ্গে একটু মিষ্টি নিয়ে নিলাম, যে মিষ্টিটা কালকে ওদের বাবা এনেছিল ওদের জন্য, আর সঙ্গে সবার জন্যই। তো সেই মিষ্টিটাও দিয়ে দিলাম, সেটা দিয়ে ওরা আজকে কিন্তু খাবারটা শেষ করে নেবে। আর আমার ইন্দুসোনা এত মিষ্টি খেতে ভালোবাসে যে যে কোনো খাবারেতেই না ওর মিষ্টি চাই। তাতে যা কিছুই খাবার হোক, মুড়ি খেলেও ওর কিন্তু মিষ্টিটা চাই। যেটুকুই খাবে না কেন, মিষ্টিটা ওকে খেতেই হবে। ও মিষ্টি খুব পছন্দ করে। আবার ছোটো মেয়ে কিন্তু তার উল্টো, ও আবার মিষ্টিটা একদমই পছন্দ করে না। ওই ঝাল নুন এই সমস্ত খাবারগুলো কিন্তু বেশ পছন্দ করে, কিন্তু মিষ্টিটা একদমই পছন্দ করে না। যাই হোক, ওই যে ঢ্যাঁড়স পটলের যে ঝোলটা করেছিলাম সেটা হয়ে গেছে। আর এখানে চিংড়ি মাছ রান্না করে নেব। ওই যে কালকে দেখালাম তোমাদের দাদা চিংড়ি মাছ এনেছিল, তো সেটা তো রান্না করা হয়নি, কালকে রেখে দিয়েছিলাম। আজকে সেটা রান্না করব। আর জানো তো, আজকে একটু তাড়াহুড়ো ছিল বলে চিংড়ি মাছটা আজকে আর ছাড়ানোও হয়নি। তাই চিংড়ি মাছটা সিদ্ধ করে যেরকমভাবে ছাড়িয়ে নিই সেটা আর করা হয়নি। তো ভাবলাম এমনিই চিংড়ি মাছটা রান্না করি। আর আজকে চিংড়ি মাছটা ওই আলু দিয়ে একটু তরকারি করব, যেরকমভাবে মাছের তরকারি করে সেরকম ধরনের। এটাও মাঝে মধ্যে খেতে ভালো লাগে, যদিও এই খাবারটা তোমাদের দাদার একদমই পছন্দ না। ওই আমাদের জন্য করব এই আর কি। আসলে আমার হাজব্যান্ডের চিংড়ি মাছটাই একদম পছন্দ না। আমরা খুব পছন্দ করি, সেই জন্যই কিন্তু চিংড়ি মাছ নিয়ে আসে। আর চিংড়ি মাছ নিয়ে এলে আমি তো অনেক রকমভাবে রান্না করে খাই। তো তোমাদেরকে তো অনেক সময় অনেক রকম শেয়ার করেছি। এবার বলেছি একবার ডাব চিংড়ি বানাবো। আগেও আমি অনেকবার ডাব চিংড়ি বানিয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। তো এবার বানাবো। আসলে অনেক বছর আগে আমি ডাব চিংড়ি বানিয়েছি, আমার বিনিশোনার জন্মের আগে। তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ তখন তো আমি ভিডিও করতাম না। তাই এরপর একদিন ডাব চিংড়ি বানালে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে রেখেছিলাম, আর চিংড়ি মাছগুলো থেকে দেখো একদম লাল একটা তেল বেরিয়েছে। তো সেটা দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নিয়ে রান্না করে নেব। আর আজকে আমাদের লাঞ্চের মেনু ছিল এইটুকুই, এই চিংড়ি মাছের তরকারি, আর সঙ্গে হচ্ছে ঢ্যাঁড়স পটল দিয়ে একটা ঝোল, আর একটুখানি উচ্ছে আলু ভাজা করেছিলাম। তো চলো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট, এবার রান্নাঘর থেকে বেরোবো। আর আজকের মতো ব্লগটাও এখানে শেষ করছি। কেমন লাগলো একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইকও করো। তবে দেখা হবে আবারও নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।